আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে চায় জামাত। কাফরুলের নিজ নির্বাচনী এলাকার জনসভায় ডাক্তার শফিকুর রহমান। ভোটে সন্ত্রাস করলে সমুচিত জবাব। ২১ বছর পর কাল খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের উচ্ছ্বাস। জামাতে ইসলামী নারী ক্ষমতায়নের পথে বাধা, ব্রিফিংয়ে মাহদি আমিন। শান্তি ও প্রতিরোধ কমিটির নামে একটি দল নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ বিএনপির। যেখানে বাধা আসবে সেখানেই প্রতিরোধের হুমকি জামাতের নারী নেত্রীদের। আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করে আপত্তিকর পোস্টের অভিযোগ জামাতের। নারীদের নিয়ে বিতর্কিত টুইটের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ। রাজধানী সহ সারা দেশে প্রচার প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও নেতাকর্মীরা। সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গঠন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবং বাংলাদেশের ওপর আরোপিত ২০% শুল্ক আরও কমানোর আভাস যুক্তরাষ্ট্রের। ৯ ফেব্রুয়ারি চুক্তির সম্ভাবনা জানালেন বাণিজ্য সচিব। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে, অথচ তারা ক্ষমতায় গেলে দেশের অস্তিত্ব বিলীন করে দেবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাফরুলের নিজ নির্বাচনী এলাকার জনসভায় এই মন্তব্য করে তিনি বলেন, কে বা কারা এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে তা উন্মোচন করা হবে। এর আগে শেরপুরের সমাবেশে নির্বাচনে কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনে জনসভা করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে তিনি বলেন, ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের দেশ প্রতিষ্ঠা করা হবে, যেখানে কোনো স্থান পাবে না দুর্নীতি ও চাঁদাবাজি। আগামী ১২ তারিখ যারা বাংলাদেশ, নতুন বাংলাদেশ দেখতে চান, অতীতের পচা যে রাজনীতি ফ্যাসিবাদের জন্ম বারবার দিয়েছে, এই রাজনীতি যারা দেখতে চান না তারা গণভোটে হা বলবেন ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে তাড়ানো হয়েছে, আগামীতেও ইনশাআল্লাহ এটা নির্মূল করা হবে। একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করে আমির বলেন, নির্বাচনের মাধ্যমে সকল ফ্যাসিবাদী ব্যবস্থা রুখে দেয়া হবে। এরা কত বেপরোয়া, একটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে লাভ নাই। মাঘ মাস, মাথা ঠান্ডা রাখো, চৈত মাস আসতেছে, তখন গরম করবে। এই মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই তো। এখনই যদি তোমাদের মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবা তোমরা? আপনারা ইনসাফের পক্ষে আছেন? আছেন, শক্তভাবে আছেন? আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে, জয় জনতার হবে, জয় ১৮ কোটি মানুষের জয় হবে ইনশাআল্লাহ। অন্যদিকে শেরপুরে নির্বাচনী জনসভায় ভোট নিয়ে সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়ার কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। জানান, প্রশাসন যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে জনগণই তার জবাব দিতে বাধ্য হবে। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেব। এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। এর আগে প্রতিপক্ষের হামলায় নিহত জিনাইগাতি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ২১ বছর পর কাল খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নতুন রূপে সাজতে শুরু করেছে খুলনা মহানগরী। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো। এদিকে যশোরে স্মরণকালের বৃহত্তম নির্বাচনী সমাবেশের আশা করছেন স্থানীয় নেতৃবৃন্দ। তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ২ জেলা শহর নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সোমবার সকালে শিল্পাঞ্চল খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় প্রধানকে স্বাগত জানাতে ব্যস্ত নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিছিল গণসংযোগ চলছে পুরো শহর জুড়ে। পুরুষদের পাশাপাশি নারী কর্মীরাও ঘরে ঘরে ছুটছেন তারেক রহমানের জনসভাকে সফল করে তুলতে। বিএনপি চেয়ারম্যানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মনে করছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দলীয় প্রধানের কাছে আমাদের এই দক্ষিণ অঞ্চলের বঞ্চনা, যে সমস্ত দুঃখ আছে, কষ্ট আছে, খালিশপুরের কলকারখানাগুলি বন্ধ, বেকার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন নতুন কলকারখানা সৃষ্টি, এই অঞ্চলের অনেক অনেক সমস্যা আছে যেগুলি আমরা তুলে ধরব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার জনসভায় সমগ্র মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাওয়ার জন্য। বিএনপি ক্ষমতায় আসলে খুলনা অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা। আশা করছেন তারেক রহমানের জনসভায় 10 লাখ মানুষের উপস্থিতির। আমরা যারা প্রার্থী এবং আমাদের যারা এখানে খুলনা মহানগরীর নেতৃবৃন্দ যারা এই ভোট উপলক্ষে জনগণের দলে দলে যাচ্ছেন, তাদের কাছে একটি বার্তা, তারা তাদের আগামী দিনের যিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। এদিকে বিএনপি চেয়ারম্যানের খুলনা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সবশেষ 2005 সালের 23 মার্চ খুলনায় কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ 21 বছর পর নির্বাচনী জনসভার মধ্য দিয়ে আবারও খুলনার মাটিতে পা রাখতে যাচ্ছেন তিনি। এদিকে খুলনার জনসভা শেষে প্রথমবারের মতো যশোর যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই জনসভাকে কেন্দ্র করে যশোর সহ আশপাশের জেলাগুলোতে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। একটি দল শান্তি ও প্রতিরোধ কমিটির নামে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এদিকে জামাতের আমিরের টুইটার হ্যাক করে আপত্তিকর কথা পোস্টের অভিযোগ এনেছে দলটি। বলছে এটাকে ইস্যু করে যারা কর্মসূচি দিচ্ছে তারা হ্যাকের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন। যেখানে বাধা আসবে সেখানেই প্রতিরোধ করার হুমকি দিয়েছে জামাতের মহিলা বিভাগের নেত্রীরা। রাজধানীতে প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন জামাত নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 13তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে বিভিন্ন দলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাল্টা অভিযোগ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে বিএনপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে। সাক্ষাৎ শেষে দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, এক এলাকার ভোটার অন্য এলাকায় গিয়ে নির্বাচনে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে ইসিকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা। এমন সব নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে যেটা আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ এগুলোকে আহত করছে। যেমন আমরা দেখেছি আর কি, যে কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করছেন যে কবরে 4টা প্রশ্ন করা হবে। পরে জামায়াতের 6 সদস্যের একটি নারী প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে দলটির প্রতি জনসমর্থন দেখে অসৎ উদ্দেশ্যে একটি গোষ্ঠী আমিরের টুইটার হ্যাক করেছে। এ সময় প্রথমবারের মতো জামায়াতের নারী সংগঠনের নেত্রীরা সাংবাদিকদের সাথে কথা বলেন। একদল লোক তাৎক্ষণিকভাবে রাজু ভাস্কর্যে কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। এর সাথে আর সম্পৃক্ততা আছে কিনা সেটা আমরা ভেবে দেখার জন্য দেশবাসীকে আমরা অনুরোধ জানাচ্ছি। কারো মত এবং তার চিন্তাকে বাই ফোর্স আঘাত করে আমাদের এই গণমানুষের নারীদের অধিকারকে কেউ রুখতে পারবে না। যেখানে বাধা আসবে আমরা সেখানে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। একে অপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও কোনো রকম সংঘাত চান না জানিয়ে বিএনপি ও জামায়াতের নেতারা একটি শান্তিপূর্ণ নির্বাচন আশা করেন বলে জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এবার প্রশাসনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। সেই সাথে ভোট সংশ্লিষ্ট কেউ পক্ষপাতিত্ব করলে তার খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এসব কথা বলেন। সকালে সার্কিট হাউসে আয়োজিত সভায় নির্বাচন সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়ে তাদের প্রস্তুতি তুলে ধরেন। এ সময় অপতথ্য, গুজব প্রতিরোধে মাঠ কর্মকর্তাদের গণমাধ্যমে সত্য তথ্য জানানোর নির্দেশনা দেন নির্বাচন কমিশনার। আমি যেমন পেশাদারের দায়িত্ব পালন করছি, শতকরা 100% নিরপেক্ষতাকে কাজ করতে হবে। আমাদের কাছে কোনো বড় দল, ছোট দল, হেভি ওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নাই, সবাই সমান। আমি শুধু একটা ওয়ার্নিং বলে রাখি, বলা অমূলক, তদুপরি বলে রাখা ভালো। এই নির্দেশনার পরেও যদি কেউ তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব করেছেন মর্মে প্রমাণিত হয়, তাহলে পরিণতি খুব খারাপ হবে। জামাতের আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে করা পোস্টটির সত্যতা পাওয়া গেলে এর তীব্র নিন্দা জানাবে বিএনপি। এমন মনোভাব দেশকে মধ্যযুগে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা অফিসে তিনি একথা বলেন। মাহাদি বলেন, পোস্টের 9 ঘণ্টা পর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি অযৌক্তিক। জামাত বরাবরই নারী বিদ্বেষী উল্লেখ করে এ সময় তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জামাত নারী প্রার্থী না দেয়ায় একে নারীর ক্ষমতায়নের পথে বাধা হিসেবে দেখছে বিএনপি। দলের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত পর্যায়ে জানিয়ে তিনি বলেন, কয়েকদিনের মধ্যে তা প্রকাশ হবার সম্ভাবনা আছে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘণ্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? এদিকে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে করা বিতর্কিত টুইটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে শেষ হয়। ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন নাসির, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব সহ কেন্দ্রীয় ও ঢাবি কমিটির নেতারা এতে উপস্থিত ছিলেন। এ সময় জামাত আমিরের টুইটের বিরোধিতা করে নানা স্লোগান দেন তারা। সাইবার হামলার পর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের অভিযোগ করেন, একটি বড় রাজনৈতিক দল এই সাইবার হামলার সাথে জড়িত থাকতে পারে। তবে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে বলে জানান তিনি। এ সময় এহসানুল মাহবুব জোবায়ের আরও জানান, দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টেও সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স, যেটা নতুন হয়েছে না, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। তো আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 11 দিন বাকি। শেষ সময় রাজধানী সহ সারা দেশে পুরোদমে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও নেতাকর্মীরা। পাড়া মহল্লায় চলছে প্রচারণা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে উন্নয়ন সংস্কার, অন্যদিকে সন্ত্রাস মাদকমুক্ত সমাজ গঠন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। তবে ভোটাররা বলছেন, যোগ্য ও সৎ প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে চান তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণায় সরব রাজধানী সহ সারা দেশ। ঢাকা 8 আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এবার নির্বাচনটা হলো একটা, কি বলবো, এটা বলা খুব ডিফিকাল্ট। আমি নির্বাচন করেছি যাদের সঙ্গে আগে,
তারা স্বনামধন্য সমস্ত নেতৃবৃন্দ ছিল। এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিও দিনভর প্রচারণা চালিয়েছেন। থেমে নেই বাংলাদেশ জাসদের প্রার্থী ইসমাইল চৌধুরী। যুবক যুবতীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ও চাকরির প্রশিক্ষণ কেন্দ্র আমরা এখানে প্রতিষ্ঠা করব। খেলাধুলা, সংস্কৃতি ও পাঠাগার পুনর্জীবন করব। আমরা এখানে বড় একটি সমস্যা রয়েছে, মাদকের সমস্যা ঢাকাতে। আমরা মাদক বিরোধী সামাজিক আন্দোলন করব। মানুষ এই পুরাতনকে আর চায় না। তারা বলছে যে পুরাতনরা তো খেয়েটে একদম ভুঁড়ি ফুলিয়ে ফেলেছে, এবং নতুনদের মধ্যেও যারা আছে, আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন, তাদের সম্পর্কেও মানুষের ধারণা খুব একটা ভালো নয়। ঢাকা 17 আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে সমাবেশ করেছেন নেতাকর্মীরা। এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। মানুষই স্বতঃস্ফূর্তভাবে আসছে আমাকে আগামী দিনে তাদেরকে নিয়ে কাজ করতে পারি, সেই জন্য যেদিকে যাই সবাই অক্লান্ত ভালোবাসা পাচ্ছি। ঠাকুরগাঁও 1 আসনের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় পথসভা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হলে তা ব্যর্থ করে দেওয়া হবে। কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে যে ভোট আমরা দিব, ঠিক না? এইবার ভোট দিব আমরা। ঝালকাঠি 1 আসনের আমো ইউনিয়নের নির্বাচনী জনসভায় অংশ নেন জামাত ইসলামীর প্রার্থী ডক্টর ফয়জুল হক। এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লার প্রার্থী সন্ত্রাস চাঁদাবাজদের সঙ্গে নেই, মানুষের কল্যাণে কাজ করবে। এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন হবিগঞ্জ 2 আসনের প্রার্থীরা, করছেন সভা সমাবেশ ও পথসভা। উৎসবমুখর পরিবেশে নাটোর 2 আসনে প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কুড়িগ্রাম 4 আসনে বিএনপি ও জামাতের প্রার্থী হয়েছেন আপন 2 ভাই। বিএনপির প্রার্থী বড় ভাই আজিজুর রহমান এবং ছোট ভাই জামাত ইসলামের প্রার্থী মোস্তাফিজুর রহমান। এছাড়াও প্রার্থী ও কর্মী সমর্থকদের প্রচারণায় মুখর সারা দেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা। বাংলাদেশের ওপর ধার্য করা 20% শুল্ক আরও কমানোর আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র। 9 ফেব্রুয়ারি এই সংক্রান্ত চুক্তি হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি পোশাক দেশটির বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমেরিকার শুল্কের ট্রাম্প কার্ডে টালমাটাল বিশ্ব বাণিজ্য। ডোনাল্ড ট্রাম্পের মনোপুত না হলেই সে দেশের উপর নামছে শুল্কের খড়গ। বাদ যায়নি বাংলাদেশও। নানা দেন দরবারের পরও তা 20% ঠেকেছে। সেখান থেকে কমিয়ে 10 বা 15% করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ, যাতে সবুজ সংকেত দিয়েছে তারা। 9 ফেব্রুয়ারি 2 দেশের মধ্যে বাণিজ্য চুক্তিতে তা চূড়ান্ত হতে পারে। স্বাক্ষর করার জন্য এটার একটা অনুমোদন চেয়ে আমরা সাবারি পাঠিয়েছি। এটা আসলে পরে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারবো। আপনারা জানেন যে রেসিপ্রোকাল ট্যারিফের বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%, এবং অন্য দেশেও এরকম কয়েকটা দেশে এই পার্সেন্টেজ আছে, অনেক কিছু দেশ অনেক বেশিও আছে। তা আমরা আশা করছি যে হয়তো কিছু কমতেও পারে। তবে এজন্য বাংলাদেশকে মানতে হচ্ছে বেশ কিছু শর্ত। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে হবে গম, সয়াবিন, ভুট্টা, এলএনজি ও কৃষি পণ্যের। এছাড়াও কিনতে হবে 25টি বোয়িং উড়োজাহাজ। ব্রাজিল ও ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে বাড়াতে হবে তুলার আমদানি। ট্রাম্প প্রশাসন অফার দিয়েছে, যত বেশি তুলা নিয়ে পোশাক তৈরি করবে বাংলাদেশ, তত বেশি মিলবে শুল্ক ছাড়। যে কোনো দেশের কাছ থেকে একটা উপকরণ আনলে সেটার উপরে সেই দেশে এক ধরনের একটা কিউমুলেশন বেনিফিট পাওয়া যায়। আমরা ওটা তো আশা করছি হয়তো এরকম কিছু সুবিধা সব দেশই পায় বলেই কিন্তু এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি করে, তাহলে তো করে কোনো লাভ নেই। কদিন আগে ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সই করেছে ভারত। এতে শুল্কমুক্ত পণ্য রপ্তানি করতে পারবে দেশটি। ফলে বাংলাদেশের রপ্তানিকারকরা চ্যালেঞ্জে পড়বেন বলে জানাচ্ছেন। তবে তা মনে করছেন না
বাণিজ্য সচিব। উদ্বেগের কিছু নাই। ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আমরা এফটিএ এর জন্য প্রস্তাব পাঠিয়েছি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। জুলাইয়ের চেতনা ব্যর্থ হলে রাষ্ট্র ও সরকার ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানীতে আসন্ন নির্বাচন নিয়ে জুলাই 24 শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি বলেন, জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে হতে যাওয়া নির্বাচন কোনো অপশক্তি ভণ্ডুল করতে পারবে না। অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের বাবাকে সভাপতি ও শহীদ ইয়ামিনের বাবাকে সাধারণ সম্পাদক করে জুলাই 24 শহীদ পরিবার অ্যাসোসিয়েশন কমিটি ঘোষণা করা হয়। মুশফিকুর রহমানের আরেকটি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করে জুলাই 24 শহীদ পরিবার অ্যাসোসিয়েশন। এতে উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। শহীদ পরিবারদের স্বীকৃতি, নিরাপত্তা নিশ্চিত করা সহ ঘাতক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। শহীদদের নিয়ে কত তালবাহানা চলছে, এর মধ্যে আমরা চেয়েছি যে এই জুলাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা ভালো কিছু করি। শহীদ পরিবার বা আহত যোদ্ধাদের জন্য একাত্মই নিবেদিতভাবে কাজ করবে এমন কোনো সংগঠন গড়ে ওঠেনি। বিচার প্রক্রিয়াটা কিন্তু আমরা বিগত ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে আশানুরূপ দৃশ্যমান অগ্রগতি পাইনি। অনুষ্ঠানের প্রধান অতিথি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাইয়ের চেতনা ব্যর্থ হলে এর দায় কেউ এড়াতে পারবে না। আমরা আশা করতে চাই যে সরকারের ধারাবাহিকতায় যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা যাতে প্রথম তাদের এজেন্ডা হয় এই জুলাই পরিবারকে স্বীকৃতি দিয়ে তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ মোকামে তাদেরকে নিয়ে যাওয়া। আপনারা শহীদ পরিবারদেরকে একত্রিত করেন, তাদের কাছে ওয়াদা করেন যে আগামী জাতীয় নির্বাচনে যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমরা এই শহীদ পরিবারদের সুখ দুঃখ বেদনা বেদনা হাসি কান্নার সাথে আমরা থাকবো। তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের ভোট কিন্তু কমবে না, আপনাদের ভোট কিন্তু বাড়তেই থাকবে। জুলাই শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি, আমরা যে বাংলাদেশকে মুক্ত করার কথা বলছি, সেই মুক্ত এবং সেই মুক্ত পরিবেশ আমরা ফিরে পাবো যদি আমরা শহীদ পরিবার এবং শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। বাংলাদেশ ব্যাংকের প্রতিশ্রুতি 25 লাখ টাকার অনুদান সকল শহীদ পরিবারের মাঝে বন্টন করা হবে বলে জানান জুলাই 24 শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। আসন্ন জাতীয় নির্বাচনে খুলনার 6টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় খুলনা 1। নির্বাচনী মাঠ থেকে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছে এই আসনে বিএনপি ও জামাতের প্রার্থীর প্রচারণা। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জেলা বিএনপির সভাপতি এজাজ খান। অন্যদিকে জামাত ইসলামীর হয়ে লড়ছেন ডুমুরিয়া উপজেলা সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ায় সনাতনী ভোটার প্রায় 50%, যা নির্বাচনে ভোটের জয় পরাজয় ফ্যাক্টর হিসেবে কাজ করবে এমনটি মনে করছেন এখানকার মানুষ। খুলনা 1 আসন নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। এটি খুলনা 1 আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীদের আলাপচারিতার একটি দৃশ্য। যেখানে চিরবৈরিতা ভেঙে দুজন প্রার্থী মেতে উঠেছেন খোশ গল্পে, যা ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের দক্ষিণ পশ্চিম জেলা খুলনার দাকপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা 1 আসন। 3 লাখের বেশি ভোটারের এই আসনটি কৃষি নির্ভর হলেও নদী ভাঙন এ জনপদের বড় সমস্যা। রয়েছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য শিক্ষা সমস্যা। জোয়ারের পানিতে অত্র এলাকা ম্যাক্সিমাম সময় চালনার ওই নিচে এলাকাগুলো প্লাবিত হয়ে থাকে। এখনো অনেক অঞ্চলে রাস্তাঘাটের খুবই করুণ দশা। দলীয় কোনো পদ না অথচ ট্যাগ লাগায় প্রশাসনের যে বাড়িতে হুমকি দামকি দেওয়া এটা সেটা। খুলনা জেলার 6টি আসনের মধ্যে মানুষের আলোচনায় খুলনা 1 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডুমুরিয়া উপজেলা সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দীকে ঘিরে। জয়ের ব্যাপারে আশাবাদী বাবু কৃষ্ণ নন্দী চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। হিন্দু মুসলমান বড় কথা না, এখানে তো সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দাকব বটাগাছি যে ভোট দেবে তাকেই ভোট দেবে, সেই হিসাবে মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে। এদিকে এই আসনে বিএনপির হয়ে নির্বাচন করছেন সাবেক জেলা বিএনপির সভাপতি ও 5 বারের প্রার্থী আমির এজাজ খান। নির্বাচিত হলে মাদক সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা ও নদী ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনার কথা জানান তিনি।
আমাদের এই অঞ্চলটা নদী ভাঙন কবলিত অঞ্চল। তো এই নদী ভাঙন কবলিত অঞ্চলে মানুষদেরকে রক্ষা করতে গেলে, মানুষের জমি রক্ষা করতে গেলে সর্বপ্রথম কাজটাই হবে এই অঞ্চলে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ করা। এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন ভোটাররা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 12 আসনের বেগুনবাড়ি এলাকায় আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি মধ্য বেগুনবাড়িতে। এটি ঢাকা 12 আসনের অন্তর্ভুক্ত। এই আসনে কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশে জোরসোরভাবে কিন্তু এলাকা যারা প্রার্থী রয়েছেন তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বর্তমানে কিন্তু এখানে মতবিনিময় সভা চলছে। জামায়াতে ইসলামের এই এলাকা যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং সেগুলো সমাধানের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এবং এলাকার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনি একটু জানিয়ে রাখতে চাই, এলাকায় কিন্তু আরো 2 জন সাইফুল নামে প্রার্থী রয়েছেন। একজন হলো সাইফুল আলম নীরব, তিনি স্বতন্ত্র হয়ে ফুটবল প্রতীক নিয়ে এবার নির্বাচন করছেন। আরেকজন কোদাল প্রতীক নিয়ে বিএনপির জোটের হয়ে এবার সাইফুল হক, তিনি কিন্তু এই এলাকায় প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, এলাকায় ভোটার সংখ্যা রয়েছে 3,33,000-এরও বেশি। এলাকা যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে আমরা কথাটা বলে যতটুকু জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু শিল্প এলাকা এটা ঢাকা 12 আসন, এখানে কারণ বাজার এবং মহাখালীতে চাঁদাবাজির মতো একটি সমস্যা দীর্ঘদিন যাবত এলাকার মানুষরা দেখে আসছেন। তারা চায় এগুলো সমস্যা যে দূর করতে পারবে এবং চাঁদাবাজ মাদক সন্ত্রাস এলাকা থেকে যে দূর করতে পারবেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকার মানুষ তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা 12 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। সিলেট সদর আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এই আসনে জামাত ইসলামের প্রার্থী হাবিবুর রহমান ও বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সমান তালে চালাচ্ছেন প্রচারণা। তবে ভোটাররা বলছেন পূর্ণভূমির সার্বিক উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই বেছে নেবেন তারা। সিলেট থেকে মনির হোসেন তপুর রিপোর্ট। সদর এবং সিটি কর্পোরেশন মিলে গঠিত সিলেট 1 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে প্রচারণা এখন তুঙ্গে। এখানে মূল লড়াই হবে জামায়াত এবং বিএনপির প্রার্থীর মধ্যে। শিল্প কলকারখানার অভাবে বেকারত্বের হার এখানে অন্যান্য জেলার তুলনায় বেশি। একই সাথে অনলাইন জুয়ায় আসক্ত সমাজের একটি অংশ। এই সমস্যাগুলোর সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। যাতে নিরপেক্ষ নির্বাচন হয়, সুষ্ঠু পরিবেশ হয়, আমরা 100% আশাবাদী যে 1 নম্বর আসনে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। 2টা সামাজিক অনাচার সিলেট জন্য বেদনার কারণ। একটা হচ্ছে অনলাইন গ্যাম্বলিং, তীর খেলা নামে পরিচিত বিষয়, কিন্তু আরো অনেকগুলি অনলাইন গ্যাম্বলিং আছে। এগুলি আমরা স্থায়ীভাবে সিলেট থেকে উচ্ছেদ করতে চাই। একইভাবে ড্রাগের যে প্রকোপ সিলেটে, সেটা থেকেও আমরা সিলেটবাসীকে উদ্ধার করতে চাই। 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে রাষ্ট্রের উপর তার মালিকানা পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ ভোটের জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তো ইনশাল্লাহ মানুষের এই ঐকান্তিক ইচ্ছা এবং আগ্রহের প্রতিফলন 12 ফেব্রুয়ারি আমরা দেখব। এই আসনে ভোটার সংখ্যা 6,80,943 জন। এখানে বৃষ্টি হলেই পানি উঠে যায়, সবার ঘরেই পানি উঠে। সুরমা নদী খনন হয়, খাল বিল, এগুলা ড্রেনেজ ব্যবস্থার সুবিধা ভালো হয়, তাহলে আমরা এই বন্যা দুর্গত এলাকা থেকে আমরা মুক্তি পাবো। আমার ভোট আমি যারে খুশি তারে দেব, আমার ব্যক্তিগত ব্যাপার। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সঞ্জয় কান্ত দাস সহ মোট 8 জন প্রার্থী রয়েছেন এই আসনে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সিলেট। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনার গল্লামারী ব্রিজ এলাকায় আছেন সহকর্মী এসএম হাবিব। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি খুলনার অন্যতম প্রবেশদ্বার গল্লামারী ব্রিজ এলাকায়। আমরা এখানে শুনবো এখানকার ভোটারদের প্রত্যাশা কি, তারা কি চান। আমরা এখানে এই যে সড়কটা, এই যে ব্রিজটা এতদিন 3-4 বছর ধরে অকেজ হয়ে পড়ে আছে। যানজটের সমস্যায় আজকেও 2টো ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে তার হাঁটু ভেঙে গেছে। আমরা এখন চাচ্ছি আমাদের এই ব্রিজটা অতি তাড়াতাড়ি মেরামত করে আমাদের যাতায়াতের সুবিধা করে দিয়ে। উনি যেমনটি বলছিলেন, আসলে এমন একজন প্রতিনিধি চান যিনি দ্রুত এই অঞ্চলের মানুষ এবং এই খুলনা প্রবেশের এই যানজটের হাত থেকে মুক্ত করতে পারবেন, এমন একজন প্রার্থীকেই ওনারা চান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
বছরের শুরুতে এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। গত জানুয়ারি মাসে সর্বোচ্চ 40,301 কোটি টাকার লেনদেন করেছে প্রতিষ্ঠানটি। যাত্রা শুরুর 7 বছরের মধ্যেই নগদ বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান হিসেবে বাজারে প্রতিষ্ঠা পেয়েছে। এ সময় উল্লেখযোগ্য হারে বেড়েছে গ্রাহক সংখ্যা ও লেনদেন। লেনদেনে নতুন মাইলফলক অর্জন করায় গ্রাহক সহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছেন নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। বলেন, নগদ তার গ্রাহকদের আস্থা অর্জনের পাশাপাশি গ্রাহক বান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুশরীপাড়ায় উঠোন বৈঠক এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মীর শরফত আলী সপু বলেন, তার দল ক্ষমতায় গেলে এলাকার দীর্ঘদিনের সব অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ইনশাআল্লাহ আমাদের যে এলাকার অসমাপ্ত কাজ, বেকার সমস্যা, মাদক সমস্যা, এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো লাঘব করতে হলে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবার খেলার খবর। এবারে টি-20 বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল পিসিবি। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষের ম্যাচ বয়কট করবে তারা। এক বিবৃতিতে বিশ্বকাপে পাকিস্তানের খেলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। তবে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না। এর ফলে আগামীকাল পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নিজেদের বিশ্বকাপ ভেন্যু শ্রীলঙ্কার পথে উড়াল দেবে সাবেক চ্যাম্পিয়নরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ওই বৈঠকেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়ে বড় জয় দিয়ে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ। এতে 7 ম্যাচে 7 জয় নিয়ে অপরাজিত থেকে সবার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করল নিগার সুলতানা জ্যোতিরা। নেপালের মূলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 102 রান তোলে ডাচরা। সর্বোচ্চ 43 রানে অপরাজিত থাকেন সানিয়া খুরানা। বাংলাদেশের হয়ে 10 রানে 3 উইকেট তুলে নেন ম্যাচ সেরা নাহিদা আক্তার। জবাবে 3 উইকেটে 105 রান তুলে 20 বল বাকি থাকতেই জয় পায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি 50 রানে অপরাজিত থাকেন। 33 রান করেন শবনম মুশতারি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে চায় জামাত। কাফরুলের নিজ নির্বাচনী এলাকার জনসভায় ডাক্তার শফিকুর রহমান। ভোটে সন্ত্রাস করলে সমুচিত জবাব। 21 বছর পর কাল খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান। নেতা কর্মীদের উচ্ছ্বাস। জামাতে ইসলামী নারী ক্ষমতায়নের পথে বাধা। ব্রিফিংয়ে মাহাদি আমিন। শান্তি ও প্রতিরোধ কমিটি নামে একটি দল নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ বিএনপির। যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধের হুমকি জামাতের নারী নেত্রীদের। আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করে আপত্তিকর পোস্টের অভিযোগ জামাতের। নারীদের নিয়ে বিতর্কিত টুইটের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ। রাজধানী সহ সারা দেশে প্রচার প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও নেতাকর্মীরা। সন্ত্রাস মাদকমুক্ত সমাজ গঠন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবং বাংলাদেশের ওপর আরোপিত 20% শুল্ক আরও কমানোর আভাস যুক্তরাষ্ট্রে। 9 ফেব্রুয়ারি চুক্তির সম্ভাবনা জানালেন বাণিজ্য সচিব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।